ইকবাল সিদ্দিকী কলেজের লাইভ ক্লাসে তোমাদের শিক্ষার্থীদের স্বাগতম। আমি পলাশচন্দ্র দাস, ইকবাল সিদ্দিকী কলেজ, প্রভাষক উচ্চতর গণিত। এর আগের ক্লাসে আমি যেগুলি নিয়ে একটু আলোচনা করছিলাম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অধ্যায় ছিল নবম অধ্যায়ের সমতলে বস্তুকণার গতি, অনুশীলনী 9A। এর আগের ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম একটু সেটা নিয়ে একটু আমরা ফিডব্যাক দিতে চাই। সেটা হচ্ছে, প্রথম ছিল সরণ, বেগ, ত্বরণ। তারপর আলোচনা করেছিলাম বেগের সামান্তরিক সূত্রের লব্ধির মান এবং দিক, এবং তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম অধ্যায়ে সমতলে বস্তুকণার গতি, অনুশীলনী 9A এর আলোচ্য বিষয়সমূহ হচ্ছে বেগের ত্রিভুজ সূত্র, বেগের লম্বাংশ, একই সমতলে একটি নির্দিষ্ট বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল নির্দিষ্ট সংখ্যক বেগের লব্ধি নির্ণয় এবং আপেক্ষিক বেগ সমস্যা সমাধান করব। একটা সমস্যা সমাধান দেওয়া আছে, সেটা হচ্ছে 100 মিটার প্রশস্ত একটি নদীতে স্রোত না থাকলে তা সোজাসুজি পাড়ি দিতে একটি লোকের 4 মিনিট সময় লাগে, কিন্তু স্রোত থাকলে তা পার হতে 5 মিনিট সময় লাগে। স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে আলোচনা করব বেগের ত্রিভুজ সূত্র। দেখো এখানে বেগের ত্রিভুজ সূত্র আমি লিখেছি, সেটা হচ্ছে যদি একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বেগের মান ও দিক একই ক্রমে কোনো ত্রিভুজের দুইটি বাহু দ্বারা দিকে মানে এদের লব্ধির মান ও দিক ওই ত্রিভুজের তৃতীয় বাহু সমান এবং বিপরীত ক্রমে হয়, তাহলে সেটাকে বলা হয় বেগের ত্রিভুজ সূত্র। তাহলে দেখো আমরা একটু চিত্রের মাধ্যমে আলোচনা করতে চাই। তাহলে আমি বলছি, যদি একটি বিন্দুতে ক্রিয়ারত দুইটি বেগের মান, তাহলে দেখো ও বিন্দুতে ক্রিয়ারত ও এ এবং ও সি বরাবর কোনো ক্রমে ত্রিভুজের দুইটি মান দ্বারা দিকে মানে সূচিত করেছি। দেখো ও এ আরেকটা ও সি। তাহলে মনে করি ও এ বিন্দুতে ও এ এবং ও সি বল দুটি ক্রিয়ারত। তাহলে আমি একটা এখন ত্রিভুজ অঙ্কন করতে চাই। ও এ সি একটা ত্রিভুজ, ও এ সি এই ত্রিভুজের ও এ এবং এ সি বরাবর দুটি বল। তাহলে দেখো এটাকে আমরা এখন একটা সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করি। দেখো ও এ এবং ও সি, তাহলে এটা বলটাকে আমরা এটা দিলাম আমি বি বিন্দু। এই বিন্দু বরাবর যদি হয় ইউ, এটা হচ্ছে বি। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। যেমন দেখো ও বি সমান হচ্ছে এসি। আমি এই বেগটাকে এই বরাবর কনভার্ট করতে চাই। তাহলে এটা হয়ে গেল কি, ও বিন্দুতে কি আর হতো একটা বেগ আর হচ্ছে এই একটা বেগ। তাহলে এটা লব্ধি কি দ্বারা সূচিত করলাম আমরা? সি দ্বারা। ও সি কি, ওই সামান্তরিকের কর্ণ, এটাকে ডব্লিউ দ্বারা যদি সূচিত করি, তাহলে দেখো আমরা লিখতে পারি বেগের সামান্তরিক সূত্র অনুসারে ও এ ভেক্টর প্লাস ও বি সমান হচ্ছে ও সি। তাহলে ও এর মানটা কত হচ্ছে ভেক্টর ইউ, আর ও বির মানটা হচ্ছে ভেক্টর কত বি। তাহলে বি ইকুয়াল, আর ও সি কি দ্বারা সূচিত করেছি আমরা? ডব্লিউ দ্বারা। এটাই হচ্ছে বেগের ত্রিভুজ সূত্র। শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি, বিষয় উচ্চতর গণিত, দ্বিতীয় পত্র। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বেগের ত্রিভুজ সূত্র। বেগের লম্বাংশ, একই সমতলে একটি নির্দিষ্ট বিন্দুতে একই সময় ক্রিয়াশীল নির্দিষ্ট সংখ্যক বেগের লব্ধি নির্ণয়, আপেক্ষিক বেগ এবং সমস্যা সমাধান করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেগের ত্রিভুজ সূত্র। যদি একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বেগের মান ও দিক একই ক্রমে কোনো ত্রিভুজের, তাহলে ও এ সি একটা ত্রিভুজের দুটি বাহু দ্বারা দিকে মানে একটা বাহু একটা বাহু দিকে মানে সূচিত করলে লব্ধির মান ও দিক ওই ত্রিভুজের তৃতীয় বাহু, এই একটা বাহু একটা বাহু, তাহলে এই ত্রিভুজের তৃতীয় বাহু কি ও সি, তৃতীয় বাহু দ্বারা মান ও বিপরীত ক্রমে সমান হবে। তাহলে আমরা এখন একটা ত্রিভুজ অঙ্কন করেছি ও এ সি। এখন এই ত্রিভুজকে আমরা বেগের সামান্তরিক সূত্র অনুসারে একটা সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করি। এই ও বি নিলাম, তাহলে আর এটা যোগ করলাম, এই বেগ ও এ আর ও বি সমান, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এ সি বেগকে আমরা ও বি বরাবর কনভার্ট করতে চাই। কিভাবে? আমরা জানি এই সামান্তরিকের এই বাহু আর এই বাহু কি সমান এবং সমান্তরাল। তাহলে এ সি সমান যদি বি হয়, তাহলে ও বি সমান হবে বি।
তাহলে বেগের সামান্তরিক সূত্র অনুসারে আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইকুয়াল ও সি। আমরা ও এ ভেক্টরের মান জানি ইউ, বি ও বি ভেক্টরের মান জানি বি, এবং লব্ধি ও সি সমান হচ্ছে ডব্লিউ। এটাই হচ্ছে বেগের ত্রিভুজ সূত্র। এখন দেখো তারপরে যেটা আছে আমরা আলোচনা করব বেগের লম্বাংশ। বেগের ধরি এক্স ওয়াই সমতলে ও বিন্দুতে ডব্লিউ বেগে আলফা থিটা কোণ করে ক্রিয়ারত। এখন দেখো এটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। আমরা কি বলছি, এক্স ওয়াই সমতল, তাহলে একটা সমতল নিলাম এক্স, আর এই একটা সমতল ওয়াই। কি বলছি, লব্ধি কোণ বরাবর ক্রিয়া করতেছে, ও সি বিন্দুতে ক্রিয়া করতেছে ডব্লিউ থিটা কোণ করে। এখন দেখো আমরা ও সি থেকে একটা লম্ব টানবো কার উপর, ও এক্স এর উপর, এই বিন্দুটার নাম দিলাম এ, এবং সি থেকে একটা লম্ব টানবো ও ওয়াই এর উপর, এর নাম দিলাম বি। তাহলে দেখো এটা হয়ে গেল ও এ সি বি একটি আয়তক্ষেত্র। যদি আয়তক্ষেত্র হয় তাহলে এখান থেকে আমরা লম্বাংশ বের করব। ও এক্স বরাবর একটা লম্বাংশ হবে, আরেকটা হবে ও ওয়াই বরাবর। তাহলে দেখো এটা যদি থিটা হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে এটা এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা প্রথমেই কাজ করি, কস থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে কস থিটা, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ও এ, আর অতিভুজ হচ্ছে ও সি। ও এ আর আর গুণ করি ও সি কস থিটা, ও এ, ও সির মান আমরা জানি ও সি সমান হচ্ছে ডব্লিউ। তাহলে ডব্লিউ কস থিটা। তাহলে ও এক্স অক্ষ বরাবর ও এর ডব্লিউ বেগের লম্বা অংশটা হবে ও এ সমান হচ্ছে ডব্লিউ কস থিটা। তাহলে আমরা কি বুঝলাম, ও এক্স অক্ষ বরাবর ডব্লিউ বেগের লম্ব অংশ আমরা কি বলছি এখানে, বেগের লম্ব অংশ। তাহলে ও এ বরাবর ডব্লিউ বেগের লম্ব অংশের কত, ও এ সমান ডব্লিউ কস থিটা। এখন আমরা বের করব ও এ বরাবর বেগের ডব্লিউ বেগের লম্ব অংশ। দেখো তাহলে আমার দরকার হচ্ছে আলোচনা করব প্রথমেই সাইন থিটা। সাইন কি নিয়ে আলোচনা করে, লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে এ সি বাই, আর অতিভুজ হচ্ছে ও সি। তাহলে এ সি ইকুয়াল ও সি সাইন থিটা। এসিকে আমরা কনভার্ট করব ওবি দ্বারা, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, যেমন ও বি ইকুয়াল এসি। তাহলে আমরা এসির জায়গায় কি লিখতে পারি, ও বি। ও সির মানটা আমরা কত জানি,
ডব্লিউ, তাহলে ও সি জায়গায় কি ডব্লিউ সাইন থিটা। তাহলে আমরা কি লিখবো এখন, ও ওয়াই অক্ষ বরাবর ডব্লিউ বেগের লম্বাংশ কত হবে, ও বি ডব্লিউ সাইন থিটা। এটাই হচ্ছে বেগের লম্বাংশ, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। যদি আমরা এক্স অক্ষ বরাবর আলোচনা করি তাহলে সেটা আমরা পেয়েছিলাম ও এ সমান ডব্লিউ কস থিটা, আর ও বি বরাবর পেয়েছি ডব্লিউ সাইন থিটা। এটা আলোচনা আমার শেষ। তারপরে যেটা আছে, একই সমতল একটি নির্দিষ্ট বিন্দুতে একই সময় ক্রিয়াশীল নির্দিষ্ট সংখ্যার বেগের লব্ধি নির্ণয়। দেখো আমরা সমতলে একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল নির্দিষ্ট সংখ্যক বেগের লব্ধি নির্ণয়। তার আগে দেখো আমরা একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। এটা নিলাম ও এক্স, এদিকে নিলাম আমরা ও ওয়াই, একটা লব্ধি নিলাম ডব্লিউ, ও এক্স এর সাথে থিটা কোণ করে ক্রিয়ারত। এখন আমরা আরেকটা কিছু বেগ নেই, আলফা ওয়ান নিলাম, প্রথম বেগ নিলাম ইউ ওয়ান, একটা হচ্ছে ইউ টু, আরেকটা বেগ নিচ্ছি আমরা, এটা ক্রিয়া করতেছে আলফা ওয়ান, এটা হবে আলফা টু, ইউ ওয়ান ইউ টু, এটা হচ্ছে ইউ থ্রি, ব্যাগটা হচ্ছে আলফা থ্রি, আরেকটা নিব আমরা আলফা ফোর, ব্যাগটা হবে ইউ ফোর, আপ টু আমরা আলফা এন, তার কোনটা ব্যাগটা হচ্ছে আলফা এন নিলাম। তাহলে দেখো এটার আমরা বলছি একই সমতলে একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল নির্দিষ্ট সংখ্যক বেগের লব্ধি নির্ণয়। তাহলে দেখো একই বিন্দু মানে ও বিন্দুতে ক্রিয়াশীল কতগুলি বেগ, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর আপ টু ইউএন ক্রিয়া করতেছে। প্রথমটা আলফা ওয়ান, পরটা আলফা টু, পরটা আলফা থ্রি, পরটা আলফা ফোর আপ টু আলফা এন। আবার তাদের লব্ধি কি বরাবর কি করতেছে, ডব্লিউ কি কোণ করে, থিটা কোণ করে। তাহলে আমরা লিখি ও বিন্দুতে ক্রিয়াশীল কোণগুলো আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, আলফা ফোর আপ টু আলফা ইউএন। কোনগুলি হচ্ছে আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, আলফা এন, এবং ব্যাগগুলি হচ্ছে ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি,
u4 আপ টু un এবং লব্ধি থিটা কোণ করে ও এক্স বরাবর ক্রিয়া করতেছে। এখন দেখো আমরা দড়ি ও এক্স বরাবর আমরা যদি এর আগে যেটা আলোচনা করেছি বেগের লম্বাংশ, যদি লম্বাংশটা তোমরা বুঝে থাকো তাহলে এটা খুব সহজে আমরা বের করতে পারবো। ও এক্স বরাবর লব্ধি ডব্লিউ বেগের লম্বা অংশগুলি, দেখো কি হয়, ডব্লিউ কস থিটা সেটা হচ্ছে অবশ্যই ও এক্স বরাবর। তাহলে আমরা নিলাম এটার জন্য ও এক্স। এখন প্রথম যে বলটা ব্যাগটা দেওয়া আছে সেটা নিলাম u1 cos আলফা 1। তারপরে দেখো আমরা এটা নিয়ে চিন্তা করি, যোগ u2 cos আলফা 2 যোগ u3 cos আলফা 3 যোগ u4 cos আলফা 4 আপ টু প্লাস un cos আলফা n। এটাকে আমরা w x ধরি। মুছে ফেললাম। তারপরে দেখো এটা হচ্ছে ও এক্স বরাবর। এখন তো তাহলে ও ওয়াই বরাবর একটা বেগের লম্বাংশ আছে, তাহলে আমরা ধরি ও ওয়াই বরাবর ডব্লিউ বেগের লম্বাংশগুলি, তাহলে কত হয় লিখি একটু, ডব্লিউ সাইন ওয়াই অক্ষ বরাবর সেটা হয়ে যাবে সাইন থিটা, ডব্লিউ সাইন থিটা। তাহলে u1 সাইন আলফা 1 প্লাস u2 সাইন আলফা 2 প্লাস u3 সাইন আলফা 3 প্লাস u4 সাইন আলফা 4 প্লাস আপ টু un সাইন আলফা n। এটা সমান ধরবো আমরা ডব্লিউ ওয়াই। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি, এই একটা সমীকরণ আর একটা সমীকরণ। এখন এখান থেকে আমরা লব্ধিটা বের করতে চাই। দেখো একটু লব্ধিটা কিভাবে বের করি। তাহলে এই দুইটা সমীকরণ প্রথমে আমরা বর্গ করে যোগ করি। সমীকরণ দুটি বর্গ করে যোগ করি। তাহলে যদি বর্গ করি তাহলে কি আসবে, ডব্লিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ডব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, আমরা এই সমীকরণগুলি কি u1 সাইন আলফা 1 u2 সাইন আলফা 2 প্লাস u3 সাইন আলফা 3 u4 সাইন আলফা 4 সমান কি ধরেছি ডব্লিউ ওয়াই। তাহলে আমরা এখানে কি লিখব, প্রথমটার জন্য ডব্লিউ এক্স তার উপর একটা স্কোয়ার, ডব্লিউ ওয়াই তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন যায়, ডব্লিউ নিলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ডব্লিউ এক্স তার উপর স্কোয়ার ডব্লিউ ওয়াই তার উপর স্কোয়ার। আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু 1, তাহলে ডব্লিউ এক্স স্কোয়ার প্লাস ডব্লিউ ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে
ডব্লিউ সমান কি লিখতে পারি, ডব্লিউ এক্স স্কোয়ার প্লাস ডব্লিউ ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে লব্ধি। এটা পেয়ে গেলাম আমরা লব্ধি। এখন আমরা এটা লব্ধি পেয়ে গেলাম, এটা দিক আছে, দিক কি ধরেছি আমরা, থিটা ধরেছি। এখন দিকটা বের করার চেষ্টা করি। দেখো দিক, আমরা দুইটা সমীকরণ পেয়েছিলাম। এখন দুইটা সমীকরণকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমরা পেয়ে যাব দিক। তাহলে সমীকরণ দুটিকে ভাগ করি, তাহলে ভাগ করলে কি আসবে, ডব্লিউ সাইন থিটা ডব্লিউ কস থিটা ইকুয়াল ডব্লিউ ওয়াই হচ্ছে ডব্লিউ এক্স। এটা চলে যাচ্ছে সাইন থিটা, ত্রিকোণমিতি সূত্র অনুসারে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা ইকুয়াল ডব্লিউ ওয়াই বাই ডব্লিউ এক্স। তাহলে টেন ইকুয়াল থিটা ইকুয়াল টেন ইনভার্স ডব্লিউ ওয়াই বাই ডব্লিউ এক্স। এটাই হচ্ছে একই বিন্দুতে, একই সমতলে একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল নির্দিষ্ট সংখ্যক বলের বেগের লব্ধির দিক, টেন ইনভার্স ডব্লিউ ওয়াই বাই ডব্লিউ এক্স। আমার এটা আলোচনা শেষ। এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ মানে বলা আছে এখানে আপেক্ষিক মানে একজনকে, তাহলে দুটি বেগ যদি দুটি বস্তু কণা দুটি বস্তু কণার প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির বস্তু কণার পরিবর্তনের হারকে প্রথম বস্তু কণার সাপেক্ষে কণাকে আপেক্ষিক বেগ বলে। দেখো সংজ্ঞাটা একটু বলছি, যদি দুটি বস্তু কণার প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির বস্তু কণার পরিবর্তনের হারকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর কণাকে আপেক্ষিক বলে। যেমন আমরা এ একটা বস্তু কণা নিলাম, বি আর একটা বস্তু কণা নিলাম, যদি এই বস্তু কণার সাপেক্ষে এই বি থেকে আমরা এ থেকে বিকে যদি পর্যবেক্ষণ করি, দ্বিতীয় বস্তু কণার সাপেক্ষে এ বস্তু কণার যে পর্যবেক্ষণটা হবে সেটাকেই আমরা বলবো যে এ বস্তু সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ। এটা এই পর্যন্ত আলোচনা আপেক্ষিক বেগ। এখন যেটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে যে এই পর্যন্ত আমরা যত সূত্র পড়িয়েছি তোমাদের এই 9A অধ্যায়ের বেগের ত্রিভুজ সূত্র, বেগের সামান্তরিক সূত্র, লম্বাংশ সব কয়টা এখানে আমরা প্রয়োগ করে এই অঙ্কটা করার চেষ্টা করি। একটু খেয়াল করো অঙ্কটা। 100 মিটার প্রশস্ত একটা নদীতে স্রোত না থাকলে তা সোজাসুজি পাড়ি দিতে একটি লোকের 4 মিনিট সময় লাগে।
কিন্তু স্রোত থাকলে পার হতে 5 মিনিট সময় লাগে। স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। আমরা বেগের সামান্তরিক সূত্র থেকে এই অঙ্কটা করার চেষ্টা করব। দেখো আমরা আগে চিত্র অঙ্কন করার চেষ্টা করি। আগে প্রথমে একটা কি নিলাম, নদী। নদীটার প্রশস্ত কত বলছি, 100 মিটার। তাহলে আমি ধরে নিলাম স্রোতের বেগ বি, স্রোতের বেগ ধরে নিলাম আমি বি। বলছে যে 100 মিটার প্রশস্ত একটি নদীতে স্রোত না থাকলে সোজা পার হইতে লোকের কয় মিনিট লাগে, 4 মিনিট লাগে। তাহলে আমি স্রোতের বেগ বি, তাহলে এখানে কার কথা বলছি, লোকের বেগ। তাহলে লোকটির বেগ ধরি, লোকটির বেগ ইউ। এখন দেখো এখানে দেওয়া আছে একটা নদী প্রশস্ত মানে কি এস। প্রথমবার যে কথাটা বলা আছে, লোকটির নদী স্রোত না থাকলে পরে কয় মিনিট লাগে, 4 মিনিট। তাহলে সময় কত, ঠিক কত, 4 মিনিট। তাহলে এখান থেকে আমি সময় জানি, এজ জানি। তাহলে এখান থেকে কি আমি লোকটির বেগ বের করতে পারি না? তাহলে লোকটির বেগ হচ্ছে ইউ এস বাই টি। তাহলে ইউ এস কত পেয়েছি, 100, আর টি কত পেয়েছি, 4, সমান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, লোকটির বেগ পেয়ে গেছে কত, 25 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই লোকটি যদি নদী পার হইতে চায় তাহলে তাকে এমনভাবে পার হইতে হবে যেন এদিকে তার লব্ধি, যদি এই বরাবর নদীটা সে পার হইতে চায়, এটা আমি ধরে নিলাম লব্ধি। তাহলে লোকটিকে এমন এক জায়গা থেকে সাঁতার শুরু করতে হবে যেখান থেকে তার লব্ধিটা আমি এটা ধরে নিলাম তার ইউ বেগ। এখান থেকে যদি সাঁতার শুরু করে তাহলে তার লব্ধিটা গিয়ে এইখানে পৌঁছাবে। এবং সে কীভাবে ক্রিয়া করতেছে, ধরে নিলাম আলফা কোণে। এবং স্রোতের বেগ এবং লব্ধি সেটা হইতে হবে 90 ডিগ্রি। স্রোতের বেগ আর লব্ধি পরস্পর যদি আড়াআড়িভাবে সে নদীটা পার হইতে চায় তাহলে স্রোতের বেগ এবং লব্ধিটা পরস্পর লম্ব হলে সে আড়াআড়িভাবে নদীটা পার হইতে পারবে। এখন দেখো এখান থেকে আমরা আলোচনা করব। আমরা জানি বেগের সামান্তরিক সূত্র থেকে খেয়াল করো, এটাকে যদি আমরা এই দিকে নিয়ে যাই তাহলে এটা একটা সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করি। এই দেখো একটা সামান্তরিক হয়ে গেছে। তাহলে এটা ইউ, এটা হয়ে যাবে ইউ। এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে ওই সামান্তরিকের কি, লব্ধি। তাহলে সামান্তরিক সূত্র থেকে আমরা কি জানি, লব্ধি ডব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ বি কস আলফা। তাহলে এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। তাহলে আমরা কি বলছি পরে, তার লব্ধিটা ডব্লিউ এবং কত ডিগ্রি কোণ করে যাচ্ছে, এখানে সমকোণ হওয়া মানে হচ্ছে থিটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আরেকটা সূত্র জানি, দিক টেন থিটা, থিটার জায়গা হবে 90 ডিগ্রি ইকুয়াল বি সাইন আলফা বাই ইউ প্লাস বি কস আলফা। বেগের সামান্তরিক সূত্র থেকে সেই দিকটা। তাহলে 1090 মানে অসংজ্ঞায়িত, মানে সামথিং বাই 0, বি সাইন আলফা ইউ ইউ বি কস আলফা। তাহলে দেখো যদি আর গুণ করি তাহলে আসবে এটা, এটা হয়ে যাবে 0 সাথে কোনো কিছু গুণ করলে 0, আর এটা হয়ে যাবে ইউ বি কজ আলফা ইকুয়াল 0। তাহলে বি কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ পেয়ে গেলাম।
বি কজ আলফার মানটা আমরা বসিয়ে দিব 1 নগে, কারণ দেখো এখানে দেয়া আছে। তাহলে 1 নং হতে কি পাই? 1 নং হতে ডব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা প্লাস এখানে যেহেতু মাইনাস আছে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে হবে মাইনাস 2 বি তার উপর স্কোয়ার। তাহলে ডব্লিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস এখানে হবে 2 ইউ স্কোয়ার, তাহলে থাকবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে দেখো ডব্লিউ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার। বি স্কোয়ার আমরা মান কত পেয়েছি? এখানে 25 স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে দেখো তাহলে এখানে ডব্লিউ আমরা যদি বর্গ করে দিই তাহলে ডব্লিউ সমান পাচ্ছি 625 মাইনাস ইউ স্কোয়ার। ডব্লিউ সোজা যাচ্ছে মানে এটা হচ্ছে বর্গ করে দিলে থাকে ডব্লিউ ইকুয়াল 625 মাইনাস ইউ স্কোয়ার। এখন দেখো আবার আমরা যদি বি বের করতে চাই তাহলে কি করতে হবে? এস ইকুয়াল বিটি। এস মানে হচ্ছে এখানে 100, যেটা 100। বি কত পেয়েছি? বি আমরা এখান থেকে কি বের করব? ব্যাক বের করব। বি মানে হচ্ছে ডব্লিউ। ডব্লিউ মানে কত? 625 মাইনাস ইউ স্কোয়ার। তাহলে দেখো এস ইন্টু টি। টি মানে কত দেওয়া আছে? যদি স্রোত থাকে তাহলে কয় মিনিট লাগবে বলছি এখন? 5 মিনিট। তাহলে এখানে হলো 5, তাহলে এটা গুণ আছে এই পাশে আসলে হয়ে যাবে ভাগ। 625 মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল 20। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল এটা যদি বর্গ করি তাহলে হয়ে যাবে 400। তাহলে 625 বিয়োগ 400, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল থাকবে এখানে 225, শতকে বর্গমূল করলে সমান হবে 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যদি স্রোত থাকে স্রোতের বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে এই কথা যদি বুঝতে পারো তাহলে এর সাথে একটা আমরা বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এরকম একই, জাস্ট এখানে 100 জায়গায় দেবো এস মিটার প্রশস্ত একটি নদীতে স্রোত থাকতে পার হতে একটি লোকের 4 মিনিটের জায়গায় টি সময় লাগে, কিন্তু স্রোত না থাকলে পার হতে লাগে T2 T1 সময়। তাহলে তোমরা প্রমাণ করো যে বেগ ইকুয়াল এস রুট ওভার 1/t স্কোয়ার মাইনাস 1 মাইনাস T1 স্কোয়ার। ঠিক আছে, বাসায় এগুলি বাড়ির কাজগুলি এটা খুব ভালো করে এটা যদি বুঝে থাকো তাহলে এটা পারার কথা। আর যেগুলি পড়েছি যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমার কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।